This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ আমরা বেশ কয়েক বছর ধরেই দেখছি গোটা বিশ্ব জুড়ে যেন একটা যুদ্ধ আবহ চলছে। কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, কখনো আবার ইসরায়েল প্যালেস্তাইন, সম্প্রতি আবার ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধেছিল। এই যুদ্ধের আজ নিভতে না নিভতেই আবার একটা যুদ্ধ। এইবার মুখোমুখি সংঘাতে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। এই এশিয়ার দুটো দেশের হঠাৎ কি হলো যে তারা যুদ্ধের পরিস্থিতিতে পৌঁছে গেল? দুটো দেশকেই আমরা জানি ভীষণ শান্তিপ্রিয় দেশ হিসেবে, এবং দুটি দেশই পর্যটনের ওপর ভীষণভাবে নির্ভরশীল। তা যদি যুদ্ধ হয় স্বাভাবিকভাবেই পর্যটকরা যাবে না, কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো যে তাদের যুদ্ধের পর্যায়ে চলে যেতে হলো? এর উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে হিন্দু ধর্মের সঙ্গে। কিভাবে ভাবছেন? গোটা যুদ্ধটাই কিন্তু হচ্ছে শিবকে নিয়ে, শিবের ওপর অধিকার কার। অবাক হচ্ছেন? এর উত্তর আজকে আমরা দেব আপনাদের ব্রিফিং রুমে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তা যে কথা বলছিলাম যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া হঠাৎ করে সংঘাতে নেমেছে। বৃহস্পতিবার থেকে হঠাৎ শোনা গেল যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধ করছে, তাদের সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে, কখনো যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে, কখনো আবার রকেট মিসাইল আছড়ে পড়ছে দুই দেশের মধ্যে। হঠাৎ কেন এই যুদ্ধের পরিস্থিতি? এই যুদ্ধ কিন্তু আজকের নয়, বলা ভালো যুদ্ধ ঠিক নয়, এই সংঘাত দ্বন্দ্ব তা কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে, এবং সব কিছুর নেপথ্যেই রয়েছে কয়েকটা মন্দির। হ্যাঁ, ঠিকই শুনছেন, মন্দির নিয়েই যাবতীয় সংঘাত। আমরা যদি কম্বোডিয়ার ইতিহাস দেখি তাহলে দেখব যে কম্বোডিয়া আজকের দিনে দাঁড়িয়ে কম্বোডিয়া হিসেবে পরিচিত। এক সময় কিন্তু তা কম্বুজ নামে পরিচিত ছিল। আমরা ছোটবেলায় যখন ইতিহাসের বই পড়তাম তাতে নিশ্চয়ই অঙ্করভাট মন্দিরের কথা আপনারা সকলে পড়েছেন। সেখানে ভাবুন, দেশের বাইরেও একটা এত বড় বিষ্ণু মন্দির, এবং যেখানে বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছে হিন্দু দেবতা। আজ অঙ্করভাট মন্দিরের ছবি হয়তো যদি আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় বা গুগলে, তাহলে দেখতে পারবেন যে গাছপালা প্রায় গ্রাস করে নিয়েছে। তারপরেও প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক কিন্তু যান এই মন্দিরে, তারা নিয়মিত সেখানে পূজার্চনা করেন। এই যে দুই দেশের সংঘাত, তার নেপথ্যে রয়েছে তা মন থম নামক একটি মন্দির। 1200 শতাব্দীতে তৈরি হয়েছিল এই মন্দির। এখানে কে পূজিত হন? ভগবান শিব। বহু বছর ধরে কম্বোডিয়ার বাসিন্দারা যেরকম এখানে পুজো দিতে আসেন, তেমনি থাইল্যান্ডের বাসিন্দারাও সীমান্ত পার করে এই মন্দিরে আসেন। এবার যে দ্বন্দ্ব, সেই প্রসঙ্গে আসা যাক। 1200 শতাব্দীতে তৈরি হয়েছিল এই মন্দির। এবার ফরাসিরা যতদিন রাজত্ব করেছিল, তারপরে কম্বোডিয়া যখন স্বাধীন হয় তখন কম্বোডিয়া বলে এই মন্দির আমাদের। সঙ্গে সঙ্গে আপত্তি করে থাইল্যান্ড। তারা বলে যে না, সীমান্তের হিসেবে এই মন্দির আমাদের হচ্ছে। এই নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত দুই দেশই দ্বারস্থ হয় আন্তর্জাতিক আদালতের। 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাবতীয় তথ্য প্রমাণের উপর নির্ভর করে তারা রায় দেয় এই মন্দির এবং এই অঞ্চল কম্বোডিয়ার। থাইল্যান্ডকে নির্দেশ দেওয়া হয় তাদের সেনা যেন প্রত্যাহার করে নেওয়া হয়, এবং 1954 সাল থেকে তারা এই মন্দির এবং আশেপাশের যে বাকি হিন্দু মন্দিরগুলো রয়েছে সেখান থেকে যাবতীয় যে প্রত্ন সামগ্রী সরিয়ে নিয়ে গিয়েছিল তাও ফেরত দিতে হবে। থাইল্যান্ড প্রথমে এই সিদ্ধান্তে রাজি হয়, তার কিছুদিন বাদেই তারা আবার আপত্তি তোলে। তারা বলে সীমান্তের হিসেবে ভুল হয়েছে। যখন এই সীমান্তের পরিমাপ করা হচ্ছিল তখন প্রচণ্ড বৃষ্টি হওয়ায় সীমান্তের যে সীমা হয় তা ধুয়ে মুছে বেঁকে গিয়েছে, তাই জন্য হিসেবে দেখানো হচ্ছে যে এই অংশ কম্বোডিয়ার, আসলে তা থাইল্যান্ডেরই। যদিও আদালত থাইল্যান্ডের এই দাবি মানেনি। এরপরেও থাইল্যান্ড বহুবার আপত্তি তোলে, তাই নিয়ে কম্বোডিয়ার সঙ্গে বেশ কয়েকবার সংঘাতও বেঁধেছিল।
যুদ্ধ বাধে 2013 সালে। ঠিক এই একই কারণে দুই দেশ তখন এই মন্দির কার তা নিয়ে যুদ্ধ করে। তখনও কিন্তু আদালত কম্বোডিয়ার পক্ষেই রায় দিয়েছিল। এরপরে বেশ কিছুটা পরিবেশ থমথমে হয়ে গিয়েছিল। সম্প্রতি মে মাসে হঠাৎ করে আবার এই দুই দেশের ঝামেলা শুরু হয় এবং এই যে হানাহানি দুই দেশের সেনার মধ্যে হানাহানি শুরু হয়, তাতে কম্বোডিয়ার এক সেনাও মারা যায়। তারপরে আবার পরিস্থিতি স্বাভাবিক। হঠাৎ করে এই বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে আবার সংঘাত শুরু হলো। এবার কি বলছে দুই পক্ষ? থাইল্যান্ডের দাবি কম্বোডিয়ার সেনা ড্রোন ওড়াচ্ছিল ওই মন্দিরের ওপরে, তবে তাদের উদ্দেশ্য ছিল অন্য কোনো কিছু। থাইল্যান্ডের যে সেনা মোতায়েন রয়েছে সীমান্তের আশেপাশে, তাদের গতিবিধি এবং তাদের কোথায় কি ফরমেশন রয়েছে তা জানতেই অ্যাকচুয়ালি কম্বোডিয়া ড্রোন পাঠিয়েছিল। তারা কম্বোডিয়া ড্রোনকে ফেরত চলে যেতে বলে। স্বাভাবিকভাবে সেই দাবি শোনা হয়নি। এরপরে সকাল 8:20 থেকে প্রথম গোলাগুলি শুরু হয়। থাইল্যান্ড গুলি চালায়, কম্বোডিয়াও পাল্টা জবাব দেয়। সংঘাত রীতিমতো যুদ্ধের পর্যায়ে চলে যায়। সীমান্তে মোতায়েন করা হয় F-16 যুদ্ধ বিমান। থাইল্যান্ড লাগাতার হামলা চালায় কম্বোডিয়ার ওপরে। কম্বোডিয়াও সেনা দিয়ে পাল্টা জবাব দিতে শুরু করে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে যেদিন সংঘাত শুরু হচ্ছে সেদিনই সীমান্তবর্তী যে 86টি গ্রাম তা ফাঁকা করে দেওয়া হয়। 40,000 মানুষকে ত্রাণ শিবিরে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ যুদ্ধ যে ভয়ঙ্কর পরিস্থিতি নিতে পারে তা আন্দাজ করে নেওয়া হচ্ছিল প্রথম দিন থেকেই। আজ দ্বিতীয় দিনেও সংঘাত যেন আরও তীব্রতা রূপ নিয়েছে। লাগাতার দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। এই সংঘাত কোথায় থামবে তার উত্তর এখনো পর্যন্ত কারোর জানা নেই। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু দুই দেশের অর্থনীতি চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ থাইল্যান্ড কম্বোডিয়ার পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কম্বোডিয়াও বলেছে তাদের পর্যটক যেরকম প্রবেশ করতে পারবে না, তেমনি থাইল্যান্ড থেকে আসা কোনো পণ্যও দেশে ঢুকবে না। দুই দেশই তাদের দূতাবাস থেকে তাদের নিজস্ব প্রতিনিধিদের সরিয়ে নিয়েছে এবং তারা দুজনেই কিন্তু বলছেন যে তাদের বরখাস্ত করা হয়েছে, দেশ থেকে রীতিমতো গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। দুই দেশই হুঙ্কার দিচ্ছে তারা আবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে। আগামী দিনে এই যুদ্ধ কোন রূপ নেয় তার দিকেই এবার সকলের নজর। তবে শিবকে নিয়ে এই যে দ্বন্দ্ব তা কিন্তু গোটা বিশ্বকে অবাক করছে যে একটা মন্দির বা আশেপাশের কয়েকটি মন্দিরের অধিকার নিয়ে এতটা দূর জল গড়াতে পারে এবং তা এত বছর ধরে জল গড়াচ্ছে, বারবার সংঘাত বাজছে, তা কিন্তু বিশ্বকেও অবাক করছে। সামগ্রিক যা বিশ্বের পরিস্থিতি হচ্ছে তা প্রতিটি মানুষকে ভাবাচ্ছে। এই যুদ্ধ কোন রূপ নেয়, এই সংঘাত কোন দিকে যায় তার দিকে নজর থাকবে আমাদেরও। আর এর আরও আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।